আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির দুপুরের সংবাদে। আপনাদের সঙ্গে রয়েছি আমি হাবিবা আফরোজ। শহীদ বুদ্ধিজীবী দিবস আজ। দিবসটি উপলক্ষে মিরপুর বুদ্ধিজীবী সমাধিস্থলে শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শ্রদ্ধা নিবেদনের সময় সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল রাষ্ট্রীয় সালাম দেয়। এ সময় বিয়োগলে করুণ সুর বাজানো হয়। শ্রদ্ধা নিবেদনের পর রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা সবার সাথে শুভেচ্ছা বিনিময় করেন। খান আলামিনের রিপোর্টে বিস্তারিত। বিজয়ের রক্তিম সূর্য তখনও খানিকটা দূর। পরাজয় নিশ্চিত জেনে পাক হানাদার বাহিনী বাংলাদেশকে মেধাশূন্য করতে বেছে নেয় 1971 সালের 14 ডিসেম্বরকে। শত শত বুদ্ধিজীবীকে হত্যা করে অন্ধকারে নিমজ্জিত করতে চায় দেশের ভবিষ্যৎ। তারপরও আলো আসে, যে আলোয় প্রস্ফুটিত আজ বাংলাদেশ। সেই আলোকিত সূর্য সন্তানদের শ্রদ্ধাভরে স্মরণ করে জাতি। মিরপুর শহীদ বুদ্ধিজীবী সমাধিস্থলে সকাল 7টায় শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। বুদ্ধিজীবীদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন তিনি। সকাল 7:20 শ্রদ্ধা নিবেদন করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনিও কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। শ্রদ্ধা নিবেদনের সময় সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল রাষ্ট্রীয় সালাম দেয়। এ সময় বিয়োগলে করুণ সুর বাজানো হয়। শ্রদ্ধা নিবেদন শেষে প্রধান বিচারপতি, উপদেষ্টা মণ্ডলীর সদস্য, শীর্ষ বেসামরিক ও সামরিক কর্মকর্তা, যোদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা এবং অন্য আমন্ত্রিত অতিথিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন প্রধান উপদেষ্টা। রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদনের পর বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন প্রধান বিচারপতি, উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও যোদ্ধাহত মুক্তিযোদ্ধারা। মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুকী আজম বলেন, সশস্ত্র যোদ্ধা না হলেও মুক্তিযুদ্ধের মনন গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন শহীদ বুদ্ধিজীবীরা। নির্বাচিত সরকার জুলাই সনদের ভিত্তিতে নতুন বাংলাদেশ গড়ে তুলবে বলেও আশা ব্যক্ত করেন তিনি। নতুন বাংলাদেশ তো জনগণ তৈরি করবে, এটা জনগণের সর্ব অবস্থান থেকে জনগণের পার্টিসিপেশনে নতুন বাংলাদেশ গড়ে উঠবে। সামনে তো একটা নির্বাচন আসছে, সেই নির্বাচনে জনগণ অংশ নেবে, আনন্দ উৎসবের সাথে অংশগ্রহণ করবে এবং তার পরবর্তী পর্যায়ে জনগণের মতামতের ভিত্তিতে যে সমস্ত সরকার আসবে বাংলাদেশে আগামী ভবিষ্যতে, তার জন্য একটা জুলাই সনদ হয়েছে, তারই ভিত্তিতে নতুন বাংলাদেশ গড়ে উঠবে। রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা শেষে সর্বস্তরের জনসাধারণের জন্য খুলে দেওয়া হয় সমাধিস্থলের দ্বার। বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের সদস্যরা একে একে শ্রদ্ধা নিবেদন করেন। খান আলামিন, আরটিভি, ঢাকা। স্বাধীনতা যুদ্ধে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে রাজধানীর মোহাম্মদপুরের রায়ের বাজার শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে রাজনৈতিক, সামাজিক ও বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে। ভোরের আলো ফোটার সাথে সাথে জাতির সূর্য সন্তানদের শ্রদ্ধা ভরে স্মরণ করেন সর্বস্তরের জনগণ। এ সময় তারা বলেন, শহীদদের ঋণ কখনো ভোলার নয়। আরও জানাচ্ছেন বিপুল দেব রায়। বিজয়ের 54 বছর হাঁটি হাঁটি পায়ে রক্তের স্রোত মারিয়ে লাল সবুজের বাংলাদেশ আজ পরিপূর্ণ স্বাধীন সার্বভৌম রাষ্ট্র। যে রাষ্ট্র জন্ম দিতেও 991 জন শিক্ষাবিদ, 13 জন সাংবাদিক, 49 জন চিকিৎসক, 42 জন মেধাবী আইনজীবী সহ হাজারো প্রজ্ঞাবান মানুষকে রক্ত দিতে হয়েছিল আজকের এই দিনে। তাই দিনটিকে স্মরণ করতে রায়ের বাজার বধ্যভূমিতে শ্রদ্ধা নিবেদন করতে আসেন রাজনৈতিক, সামাজিক ও বিভিন্ন সংগঠন সহ সর্বস্তরের জনগণ। দিনটি আজ হৃদয়ে রক্তক্ষরণের। তাই তো শহীদ বুদ্ধিজীবী ও লাখো শহীদের আত্মত্যাগ কখনো ভোলা যাবে না বলে মনে করেন সাধারণ মানুষ। তারা কারো কাছে মাথা নত করেনি, তাই আজকে তাদেরকে প্রাণ দিতে হয়েছে। তো তাদের স্মরণে এবং যারা বাংলাদেশের মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছে তাদের স্মরণেও আমরা এখানে আসছি, এটা আমাদের কর্তব্য। শহীদদের স্মরণে স্মৃতিকাতর হয়ে আমরা এখানে উপস্থিত হয়েছি এবং তাদের প্রতি শ্রদ্ধা জানিয়েছি। যে জাতি বুদ্ধিজীবী হারায় সে শুধু মাটি, মানুষের মনুষ্যত্ব হারায় না, হারায় আবেগ, হারায় সব কিছুই। আর এই মহান বুদ্ধিজীবী দিবসে আমরা সবসময় বুদ্ধিজীবীদেরকে স্মরণ করি।
স্বাধীনতার ৫৪ বছরের দ্বারপ্রান্তে এসেও দেশকে নিয়ে নানা ষড়যন্ত্র চলছে। তাই দেশ গঠনে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে বলে জানান বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে। একটা কঠিন পরিস্থিতি আমরা মোকাবেলা করছি। ঘরে এবং বাইরে বহুমুখী ষড়যন্ত্র শত্রুতা আছে। আমরা একত্রিত থাকাটা এখন আমাদের অস্তিত্বের স্বার্থে প্রয়োজন। ৫৪ বছর বাংলাদেশের ইতিহাসে এটাকে ভুলে যাওয়ার বিষয় মোটেও তা না, বরং ৫৪,০০০ বছর পর্যন্ত বাংলাদেশ যতদিন টিকে থাকবে এই দিনের মর্ম ততদিন পর্যন্ত অব্যাহত থাকবে। যত ষড়যন্ত্র বা ইতিহাস বিকৃত করা হোক, বাঙালি জাতির হৃদয়ে মহান মুক্তিযুদ্ধ ও শহীদদের ইতিহাস অক্ষুণ্ণ থাকবে বলে মনে করেন তরুণ প্রজন্ম। ৫৪ বছর আগে আজকের এই দিনটিতে বাঙালি জাতিকে মেধাশূন্য করতে পাক হানাদার বাহিনী হত্যাযজ্ঞ চালিয়েছিল বাঙালি বুদ্ধিজীবীদের উপর এবং তাদের লাশ এই বধ্যভূমিতে ফেলা হয়েছিল। তবে সেই মেধাশূন্য জাতি আজ বিশ্ব দরবারে সমাদৃত। আগামী প্রজন্ম বলছে এই দেশটাকে তারা আরও অনেক দূর এগিয়ে নিতে চায়। বিপুল দেবরাই, রায়ের বাজার বধ্যভূমি, RTV, ঢাকা। বাংলাদেশের শত্রুরা নতুন করে আবারও হত্যাকাণ্ডে মেতে উঠেছে। নির্বাচনের মধ্য দিয়ে নতুন বাংলাদেশে গড়ার গণতান্ত্রিক অগ্রযাত্রা কেউ বাধাগ্রস্ত করতে পারবে না বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামের মতে গণঅভ্যুত্থান বিরোধী শক্তি নির্বাচনকে বানচালের টার্গেটে হত্যার পথ বেছে নিয়েছে। মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন শেষে ফ্যাসিবাদ বিরোধী ঐক্য ধরে রাখার কথা জানান বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। রিপোর্ট করছেন জাহিদ রহমান। বাংলাদেশকে মেধাশূন্য করতে ১৯৭১ সালে জাতির শ্রেষ্ঠ সন্তানদের হত্যা করা হলেও মুছে ফেলা যায়নি তাদের স্মৃতি। তাদের সম্মান জানাতে মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিস্তম্ভে জড়ো হয় হাজারো মানুষ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মী ব্যানার নিয়ে জড়ো হন বেদিতে। দলের পক্ষ থেকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। বাংলাদেশ যখন একটা নতুন অধ্যায়ের দিকে, ঠিক সেই সময় আবার ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেন মির্জা ফখরুল। আমরা যে কোনো মূল্যেই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে অক্ষুণ্ণ রাখবো, গণতান্ত্রিক অগ্রযাত্রাকে অক্ষুণ্ণ রাখবো, সমস্ত চক্রান্তকে ব্যর্থ করে দিয়ে বাংলাদেশকে নতুনভাবে আমরা গড়ে তুলব ইনশাআল্লাহ। শ্রদ্ধা নিবেদন করেছে জাতীয় নাগরিক পার্টি, গণ অধিকার পরিষদ, এবি পার্টি, গণসংহতি আন্দোলন, নাগরিক ঐক্য, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সহ বিভিন্ন রাজনৈতিক দল। এ সময় সকল বিভেদ ভুলে মেধাভিত্তিক বাংলাদেশ গড়তে ফ্যাসিবাদ বিরোধী শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ছিল রাজনৈতিক দলগুলোর কণ্ঠে। দেখতে পাচ্ছি যে নির্বাচনকে বানচাল করার জন্য এবং গণ অভ্যুত্থানকে নস্যাৎ করার জন্য গণ অভ্যুত্থানের যারা প্রতিচ্ছবি ছিল, যারা নায়ক ছিল, নেতা ছিল, যারা অংশগ্রহণকারী ছিল, তাদেরকে টার্গেট করে হত্যা করা হচ্ছে। আমাদের বুদ্ধিজীবীরা যে গণমানুষের স্বার্থ নিয়ে, দেশের স্বার্থ নিয়ে এগিয়ে যাওয়ার প্রশ্নটা সেখানে হাজির রাখা দরকার। সেখানে তারা সংকীর্ণ স্বার্থবাজিতে ঢুকে পড়ে। আধিপত্যবাদের কাছে মাথা নত করবেন না। বদরুদ্দিন ওমর আহমদ সাহাদের পথ ধারণ করে বাংলাদেশে বুদ্ধিভিত্তিক ইতিহাস তৈরি করবেন। বিএনপি, গণ অধিকার পরিষদ, জামাত ইসলাম সব বাংলাদেশের প্রত্যেকটা দলকে বলবো, যারা গণ অভ্যুত্থানের পক্ষের শক্তি, আপনারা একতাবদ্ধ থাকুন। নানা মত পার্থক্যের মধ্যেও আমরা আমাদের ঐক্যটাকে ধরে রাখবো। ১৯৫২ থেকে ২৪ প্রতিটি আন্দোলনে মৌলিক জাতিসত্তা অটুট রেখে বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে সকলকে এক থাকার আহ্বান রাজনীতিবিদদের। জাহিদ রহমান, RTV, ঢাকা। এবারে অন্যান্য প্রসঙ্গ। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এবারের নির্বাচন হবে উদার গণতান্ত্রিক শক্তির সঙ্গে ধর্মের নামে মানুষকে বিভ্রান্ত করা গোষ্ঠীর মধ্যে। মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভায় তিনি আরও বলেন, পরাজয় মেনে নিতে না পেরে পলাতক ফ্যাসিস্টরা দেশকে বিপদে ফেলার চেষ্টা করছে। ফ্যাসিস্টরা হাদি এবং এরশাদুল্লাহকে হত্যার চেষ্টার মধ্য দিয়ে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চক্রান্ত করছে বলেও সতর্ক করেন বিএনপির মহাসচিব।
মহান মুক্তিযুদ্ধে বিজয়ের দ্বারপ্রান্তে শহীদ হওয়া বুদ্ধিজীবীদের স্মরণে আলোচনা সভার আয়োজন করে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল। রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আয়োজিত সভায় রাজাকার আলবদরদের পুনরুত্থান নিয়ে শঙ্কার কথা জানান মুক্তিযোদ্ধারা। এ সময় বিএনপি নেতারা অভিযোগ করে বলেন, যারা ৭১-এ মানুষ হত্যা করেছে, ধর্ষণ করেছে, লুটপাট করেছে, বুদ্ধিজীবী হত্যা করেছে, তারা আবার ধর্মের নামে মানুষকে বিভ্রান্ত করার অপচেষ্টা করছে, যা জনগণের ঐক্যের মাধ্যমে প্রতিহত করা হবে বলেও জানান বিএনপি নেতারা। আমরা সবাই বলি ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করুক, কিন্তু কেউ আমরা শিক্ষা গ্রহণ করি। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ৭১-এও পাকিস্তানিদের সঙ্গে থাকা পরাজিত শক্তি ধর্মের নামে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করেছিল। সেই ধর্ম ব্যবসায়ী এখন ভোল পাল্টে নতুন বাংলাদেশ গড়ার নামে আবারও মিথ্যা স্বপ্ন দেখাচ্ছে। 1947 সালে এই শক্তি সেদিন পাকিস্তান আন্দোলনের বিরোধিতা করেছিল। ওই শক্তি 1971 সালে বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে করেছে। আজকে আবার শক্তি ভোল পাল্টে, চেহারা পাল্টে তারা কিন্তু এমন ভাব দেখাচ্ছে যে তারাই নতুন বাংলাদেশ করতে পারবে। আমরা কেন সারা বাংলাদেশের মানুষ একথা বিশ্বাস করতে পারে না। মির্জা ফখরুল বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে দুটি শক্তির লড়াই হবে। ৭১-এর পরাজিত ধর্ম ব্যবসায়ী আর উদার গণতান্ত্রিক শক্তির মধ্যে লড়াইয়ে দেশের মানুষ ঠিক সিদ্ধান্ত নেবে বলেও আশাবাদী বিএনপি মহাসচিব। একটা শক্তি হচ্ছে বাংলাদেশের পক্ষের শক্তি, যেটা আমি আগে বললাম। এই শক্তি হচ্ছে উদার গণতন্ত্রের পক্ষের শক্তি। এই শক্তি হচ্ছে যে সত্যিকার অর্থেই আপনি কি গণতন্ত্রকে প্রতিষ্ঠা করবেন, যে তোমার কথায় হয়তো আমি বিশ্বাস না রাখতে পারি, আমি তোমার মতের সঙ্গে একমত না হতে পারি, কিন্তু মত প্রকাশের যে স্বাধীনতা সেখানে আমি রক্ষা করবো আমার রক্তবিন্দু দিয়ে। তো সেই ডেমোক্রেসিকে আমি রাখবো, উদারপন্থী গণতন্ত্রকে রাখবো, নাকি সেই পেছনে পড়া যারা আমাদেরকে সবসময় বিভ্রান্ত করতে চায় ধর্মের কথা বলে সেটার দিকে যাব। আগামী 25 ডিসেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন স্মরণীয় করার জন্য সবাইকে প্রস্তুত হওয়ার আহ্বানও জানান বিএনপি নেতারা। শামীম চৌধুরী, RTV, ঢাকা। দেখছিলেন শামীম চৌধুরীর রিপোর্ট। আসন্ন নির্বাচন উপলক্ষে প্রধান নির্বাচন কমিশনার AM নাসির উদ্দিন, 4 নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিবের বিশেষ নিরাপত্তার ব্যবস্থা করতে পুলিশকে চিঠি দিয়েছে ইসি। একই সঙ্গে সারা দেশে ইসির মাঠ পর্যায়ে কার্যালয়গুলোতে নিরাপত্তা নিশ্চিত করতেও চিঠি দেওয়া হয়েছে। শনিবার ইসি নির্বাচন পরিচালনা শাখার উপসচিব মনির হোসেন স্বাক্ষরিত চিঠিতে এই নিরাপত্তা চাওয়া হয়। এছাড়া ঢাকা, চট্টগ্রাম ও খুলনা অঞ্চলের রিটার্নিং অফিসারদের জন্য গানম্যান নিয়োগের নির্দেশনাও দেয় ইসি। 50 লাখ টাকার পুরস্কার ঘোষণার পরও তৃতীয় দিনেও গ্রেফতার হয়নি ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদিকে হত্যা চেষ্টাকারী। তবে বিশেষ একটি ঘড়ি শুটারকে শনাক্ত করলেও রয়ে গেছে ধরাছোঁয়ার বাইরে। গুঞ্জন রয়েছে দেশ ছেড়ে পালিয়েছে আততায়ী। হাদিকে গুলি করা নিষিদ্ধ ছাত্রলীগ নেতা ফয়সাল করিমের বিরুদ্ধে রয়েছে একাধিক মামলা। জামিনে বের হয়ে নামেন কিলিং মিশনে। তবে মোটর সাইকেলের মালিক আব্দুল হান্নানকে গ্রেপ্তার করেছে পুলিশ। গুলির ঘটনায় সে জড়িত কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। রাকিব হাসানের রিপোর্ট। ওসমান হাদিকে গুলির ঘটনার ভিডিও ফুটেজ বিশ্লেষণে মিলেছে ভয়ঙ্কর তথ্য। কালো মাস্ক ও জ্যাকেট পরে হাদির পাশে বসে আছে একজন, যেন আততায়ীকে নিমন্ত্রণ করেই এনেছিল ওসমান হাদি। বসে থাকা ব্যক্তির ঘড়ি, চোখে চশমা ও কপালের গঠন দেখে শনাক্ত করা হয় চলন্ত অবস্থায় হাদিকে শুট করা ব্যক্তি ছাত্রলীগের সাবেক নেতা ফয়সাল করিম। দ্য ডিসেন্ট ফয়সালের বেশ কিছু ছবি বিশ্লেষণ করেছে। সেখানে বিভিন্ন সময় সন্দেহভাজন ফয়সালের হাতে আকাশি রঙের সেই ঘড়ি দেখা যায়, আর হাদির পাশে বসা ব্যক্তির ঘড়ি হুবহু এক। অনেকে বলছেন 5 আগস্টের পর নিজের রূপ পরিবর্তনের কারণে আগে বড় চুল থাকলেও পরে তা ছোট করে ফেলেছে ফয়সাল। 2020 সালের 8 নভেম্বর 2টি বিদেশি পিস্তল, 2টি ম্যাগাজিন, 5টি গুলি, 3টি মুঠোফোন সহ ছাত্রলীগ নেতা ফয়সাল গ্রেফতার হয়েছিল। চলতি বছরের 16 ফেব্রুয়ারি 6 মাসের জন্য জামিন পান। এরপর আরও 1 বছরের জন্য জামিন মঞ্জুর হয় তার। সেখান থেকেই বের হয়ে কিলিং মিশনে এ ঘটনা ঘটায়। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুঞ্জন উঠেছে সন্দেহভাজন হামলাকারী ফয়সাল দেশ ছেড়ে পালিয়েছে।
এদিকে ওসমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেলটির নম্বর প্লেটের সূত্র ধরে মোহাম্মদপুর থেকে গ্রেপ্তার করা হয় আব্দুল হান্নান নামের এক ব্যক্তিকে। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছি এবং সেগুলো বিশ্লেষণ করে ঘটনার সাথে জড়িতদের শনাক্ত করার কাজ আরম্ভ করেছি। ইতিপূর্বে আমরা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে একজনের ছবি প্রকাশ করেছি এবং তাকে গ্রেফতারের জন্য আমরা বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করছি। মোহাম্মদ আব্দুল হান্নান নামে এক ব্যক্তিকে র্যাব কর্তৃক পল্টন থানায় হস্তান্তর করা হয়েছে এবং একটা মোটরসাইকেলের নাম্বার প্লেট উল্লেখ করা হয়েছে। আমরা এই বিষয়টা তদন্ত করে দেখছি তার কোনো সংশ্লিষ্টতা আছে। ওসমান হাদিকে গুলি করা অপরাধীদের গ্রেপ্তারের সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে বলে জানানো হয় পুলিশের পক্ষ থেকে। এরই মধ্যে শুটারকে শনাক্তের বিষয়টি নিশ্চিত করেছেন তারা। রাকিব হাসান, RTV, ঢাকা। শরীফ ওসমান হাদির শারীরিক অবস্থা আশঙ্কাজনক। তার ব্রেনের কন্ডিশন অপরিবর্তিত রয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেডিকেলের নিউরোসার্জন ডাক্তার আব্দুল আহাদ। দুপুরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ব্রিফিংয়ে তিনি কথা জানান। ডাক্তার আহাদ বলেন, হাদির অক্সিজেন স্বল্পতা বেড়েছে এবং ব্রেনে রক্ত জমাট বেঁধে রয়েছে, তবে কিডনি কাজ করছে। হাদির শারীরিক অবস্থা স্থিতিশীল। দেশের বাইরে নেয়ার ক্ষেত্রে মেডিকেল বোর্ড এবং পরিবারের সদস্যরা সিদ্ধান্ত নেবেন বলে জানান তিনি। এদিকে একই হাসপাতালে নানা রোগে জর্জরিত হয়ে চিকিৎসাধীন রয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। নতুন করে তার স্বাস্থ্যের কোনো পরিবর্তন না হওয়ায় ইলেকটিভ ভেন্টিলেশনের সাপোর্টে রেখেছেন তার মেডিকেল বোর্ড। তার শরীরে গুরুতর ইনফেকশনের কারণে উন্নত অ্যান্টিবায়োটিক ও অ্যান্টিফাঙ্গাল চিকিৎসা দেওয়া হচ্ছে। তার কনজারভেটিভ ম্যানেজমেন্ট চলছে। তার ব্রেনে যে ইডেমা আছে, চাপ আছে, সেগুলোর জন্য মেডিকেল যে ম্যানেজমেন্ট পসিবল, এটা যে কোনো বিশ্বের সাথে ওয়ার্ল্ড ক্লাস স্ট্যান্ডার্ড তার চিকিৎসাটাই চলছে। তো সেটা কনজারভেটিভ ম্যানেজমেন্টে চলছে এবং ফার্দার কোনো সার্জারি লাগবে না বলে আমরা মনে করি। তার পরিবার যদি মনে করে এবং বোর্ড যদি চিন্তা করে তার শারীরিক অবস্থা ফিজিবল, দেন তারা হয়তো মুভ করতে পারে। এটা পরিবারের উপরে আমরা সিদ্ধান্তটা দিই এবং এই সিদ্ধান্তটা তার পরিবারেই জানাবে বলে আমরা মনে করি। দর্শক, এই মুহূর্তে এভারকেয়ার হাসপাতাল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী হাসান মাহমুদ। হাসান, জানাবেন যে বেগম খালেদা জিয়া ও ওসমান হাদির স্বাস্থ্যের সবশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে? হাবিবা, বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের কোনো পরিবর্তন এখন পর্যন্ত হয়নি। তার শারীরিক অবস্থাও অপরিবর্তিত রয়েছে। পাশাপাশি শরীফ ওসমান হাদি, তার শারীরিক অবস্থাও অপরিবর্তিত এবং তার ব্রেনে কিন্তু গুলির একটি অংশ তার ব্রেনে রয়েছে, এমনটি কিন্তু বলেছেন ডাক্তার আহাদ। তিনি কিন্তু ঢাকা মেডিকেলের একজন সার্জন। তিনি এসেছিলেন এভারকেয়ারে এসে তিনি ব্রিফিংয়ে কিন্তু সাংবাদিকদের বলেছেন যে শরীফ ওসমান হাদির শারীরিক অবস্থা আশঙ্কাজনক। তার ব্রেনের কন্ডিশন অপরিবর্তিত রয়েছে। তিনি ব্রিফিং করে বলেছেন হাদির অক্সিজেন স্বল্পতা বেড়েছে এবং ব্রেনে রক্ত জমাট বেঁধে আছে, তবে কিডনি স্বাভাবিকভাবে কাজ করছে। ডাক্তারদের সাথে কথা বলে তিনি জানিয়েছেন যে তার যে শারীরিক অবস্থা, সেই অবস্থায় যদি তাকে বিদেশে নেওয়ার সিদ্ধান্ত হয় তাহলে তার পরিবার এবং মেডিকেল বোর্ড সেটি সিদ্ধান্ত নেবেন। তো শারীরিক অবস্থা যে অবস্থাতে তিনি রয়েছেন, তার চিকিৎসা আপাতত এভারকেয়ারে চলবে, এমনটি কিন্তু আমরা জানতে পেরেছি। অন্যদিকে বেগম খালেদা জিয়ার যে শারীরিক অবস্থা, সেই অবস্থায় কিন্তু তাকে এভারকেয়ারে দীর্ঘদিন ধরে তিনি কিন্তু এভারকেয়ারে নানা জটিলতায় নিয়ে এখানে চিকিৎসাধীন রয়েছেন। তার চিকিৎসা কিন্তু মেডিকেল বোর্ড কাজ করছেন। তার পুত্রবধূ ডাক্তার জুবাইদা তিনি বারবার আসছেন মেডিকেলে এসে কিন্তু ডাক্তারদের সাথে সমন্বয় করছেন, কথা বলছেন তার শারীরিক অবস্থা নিয়ে। তবে তার বিদেশে নেওয়ার ব্যাপারে আর নতুন করে কোনো সিদ্ধান্তের কথা আমরা এখন পর্যন্ত জানতে পারিনি। ধন্যবাদ আপনাকে। ফ্যাসিবাদ শক্তি দমন ও প্রতিহত করার হুঁশিয়ারি দিলেন স্থানীয় সরকার উপদেষ্টা আদিলুর রহমান খান। তিনি বলেন, জুলাই যোদ্ধাদের পাশে দাঁড়িয়ে সরকার জনগণের স্বার্থ রক্ষা করবে। সচিবালয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে যোগ দিয়ে এই কথা বলেন তিনি। এদিকে দপ্তরে যোগ দিয়ে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের নবনিযুক্ত উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেন, ক্রীড়া মন্ত্রণালয়ের দুর্নীতি বিরোধী অভিযোগের বিরুদ্ধে পদক্ষেপ ও ঢাকার বাইরে স্থানীয় পর্যায়ে ক্রীড়া কার্যক্রমের গতি আনাকে অগ্রাধিকার দিয়ে কাজ করা হবে।
দুপুরের সংবাদ এ পর্যন্তই। জেলা সংবাদ বিকেল 4:45টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।